নমস্কার প্রত্যেককে। আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আশা করি প্রত্যেকে পিএসসি মিসলেনিয়াসে মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষায় 100 নম্বরের যে জিকেসিএ থাকে তার মধ্যে 50 নম্বর থাকে ডেসক্রিপটিভ, আর সেই ডেসক্রিপটিভের মধ্যে আবার 20 নম্বর থাকে একটা কম্পালসারি, আর দুটো প্রশ্ন লিখতে হয় 15 নম্বর করে, অর্থাৎ 15 15 30 আর ওদিকে 20 50 নম্বর। সেই 50 নম্বর ডেসক্রিপটিভের জন্য আমাদেরকে কি না দৈনন্দিন যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে আমাদের লিখতে দেয়। হতে পারে প্রশ্নপত্রে তুমি হয়তো দেখতে পেলে যে এবারে প্রশ্নটাই এলো হয়তো ট্রাম্প 2.0 আ নিউ এরা অফ ইন্ডিয়া ইউএস রিলেশন, অর্থাৎ ট্রাম্পের এই দ্বিতীয় দফা, ডোনাল্ড ট্রাম্প যিনি কিনা আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন, তো তার এই দ্বিতীয় দফার নির্বাচন ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে কতটা ভালো জায়গায় পৌঁছাবে বা আদৌ সম্পর্ক আবার তলানিতে এসে থাকে কিনা সেটাই এখন সারা বিশ্ববাসী চেয়ে রয়েছে। তো এই নিয়েই আজকে হচ্ছে আমাদের আলোচনার টপিক। তো 15 নম্বরকে মাথায় রেখে আমরা আজকে এখানে এই টপিকটা আলোচনা করব। এখানেও আমরা দেখে নেব যে কিভাবে টপিকটা লিখতে হবে বা কোন কোন পয়েন্টকে বেস করে টপিকটা লিখতে হবে। চলো তাহলে শুরু করা যাক। ট্রাম্প 2.0 আর নিউ এরা অফ ইন্ডিয়া ইউএস রিলেশন। যে পয়েন্টগুলোকে মাথায় রেখে আমরা এই টোটাল টপিকটা লিখব সেই পয়েন্টগুলো আবার একই রকমভাবে প্রথমে লেখা আছে তোমাদের সুবিধার্থে। যদি তোমরা মনে করো এই পয়েন্ট ওয়াইজ লিখবে তাহলে পয়েন্ট ওয়াইজও করতে পারো, আর যদি তোমরা মনে করো যে প্যারাগ্রাফ করে করে লিখবে প্যারাগ্রাফ করেও লিখতে পারো। তবে খেয়াল রাখবে আলাদা করে পয়েন্টকে হাইলাইটেড করার দরকার নেই, যে পেনে লিখছো সেই পেনেই আন্ডারলাইন করে দেবে। আর মাইন্ড ইট, হাতের লেখা যেন পরিষ্কার হয়, তোমার লেখা যেন লোকজন বুঝতে পারে। চলো তাহলে কি কি পয়েন্ট রয়েছে। প্রথমেই আমাকে এই টপিক রিলেটেড একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশান দিতে হবে। এরপর ইন্ডিয়া ইউএসের মধ্যে যে অর্থনৈতিক স্বার্থ রয়েছে দুটো দেশেরই, সেই বিষয়টা আমাকে হাইলাইটেড করতে হবে। কৌশলগত স্বার্থ বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট দুটো দেশের কি কি আছে পার্টিকুলার সেই জায়গাটাকে হাইলাইট করতে হবে। ট্রেড পলিসি কি আছে, দুটো দেশ ব্যবসা বাণিজ্যের দিকে কীরকম অ্যাপ্রোচ করে সেটা নিয়ে লিখতে হবে। ইমিগ্রেশন প্রবলেম, যেটা কিনা ইউএসের একটা মেজর প্রবলেম, সেই প্রবলেমটাকে ইউএসএ কীভাবে হ্যান্ডেল করছে বা ভারত এটাকে কিভাবে দেখছে। গ্লোবাল ইমপ্লিকেশন, অর্থাৎ বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করার ক্ষেত্রে দুটো দেশের কর্মকাণ্ডগুলো কি কি এটা একটু আমরা দেখব, এবং তারই মধ্যে যে চ্যালেঞ্জ এবং তারই মধ্যে যে সুযোগ সেইগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করব। এবং সর্বশেষ যে পয়েন্টটা আমরা রাখবো সেটা হচ্ছে কনক্লুশন বা উপসংহার। এই কটা পয়েন্টের ওপর বেস করে আমরা আজকে এই টোটাল টপিকটা নিয়ে আলোচনা করব, ট্রাম্প 2.0 আর নিউ এরা ফর ইন্ডিয়া ইউএসএ রিলেশনশিপ। তো ভূমিকায় যখন লিখব, ভূমিকা লিখতে গেলে প্রথমেই আমরা যে জায়গাটাকে উল্লেখ করব, দেখো বলছে সম্প্রতি 47তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ভারত মার্কিন সম্পর্ক এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ঠিক কথা। তার কারণ ডোনাল্ড ট্রাম্প একজন আনপ্রেডিক্টেবল পারসন। তো তার নীতি, তার অর্থনৈতিক নীতি, তার বৈদেশিক নীতি বাদবাকি আমেরিকান প্রেসিডেন্টের মতো কিন্তু নয়। তাই ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার মার্কিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, সারা বিশ্বেই বলতে পারো কি না তাকে কি করে হ্যান্ডেল করবে বা তার সময়ে সেই পার্টিকুলার দুটো দেশের মধ্যে সম্পর্ক কোন জায়গায় উঠবে এ নিয়ে প্রত্যেকটা দেশই কিন্তু কম বেশি চিন্তিত। ভারতও এর ব্যতিক্রম নয়। ভারতের পররাষ্ট্রনীতিমূলক ভিত্তি হিসেবে থাকা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং জ্বালানি অংশীদারিত্ব সহ কৌশলগত বিভিন্ন ক্ষেত্রগুলিকে চিহ্নিতভুক্ত করে। তাহলে ভারতের যে পররাষ্ট্রনীতি তার মূল ভিত্তি কি? একটা দেশের সঙ্গে ইন্ডিয়া যখন সম্পর্ক ডেভেলপমেন্ট করে, তো সেই সম্পর্ক ডেভেলপমেন্ট করার পিছনে ইন্ডিয়ার যে পররাষ্ট্রনীতিগুলো রয়েছে, তো ভারত বিশেষ করে যে সমস্ত জায়গায় ফোকাস করে তার মধ্যে থাকে কি না প্রতিরক্ষা, দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে থাকে প্রতিরক্ষা সহযোগিতা, তারপর থাকে কিনা প্রযুক্তিগত স্থানান্তর, তারপর থাকে কিনা জ্বালানি অংশীদারিত্ব সহ কৌশলগত বিভিন্ন জিনিস, যেগুলো বলতে পারো ভারতের পররাষ্ট্রনীতিকে পরিচালনা করে বা বেস হচ্ছে ইন্ডিয়ার কিনা এগুলো। মার্কিন নেতৃত্বের এই পরিবর্তন ভারতের কৌশলগত স্বার্থের জন্য সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই উপস্থাপন করে।
তাহলে মার্কিন নেতৃত্বে যে পরিবর্তন, সেই পরিবর্তন ভারতের কৌশলগত স্বার্থের জন্য একদিকে যেমন সুযোগ ওপেন করে দিচ্ছে, আরেকদিকে কিন্তু চ্যালেঞ্জও ক্রিয়েট করছে, বিশেষ করে প্রতিরক্ষা, বাণিজ্য এবং আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একদিকে যেমন সুযোগ তৈরি হবে, আবার আরেকদিকে কিনা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হবে ভারতকে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প 2.0 রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সাথে সাথে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কের গতিশীলতা উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত। ওকে, তাহলে ডোনাল্ড ট্রাম্প যখনই আমেরিকার দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হচ্ছে, তখন আজকে ইন্ডিয়া আর ইউএসের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে যে গতিশীলতা দেখতে পাই তার থেকে অনেকটা বেশি এক্সপেক্ট করছে ইন্ডিয়া। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির ওপর নতুন করে জোর দেওয়া হচ্ছে, যা ভারতীয় অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। কেন এই গতিশীলতার কথা উল্লেখ করা হলো? এর পিছনে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট। তো সেই আমেরিকা ফার্স্ট যে নীতি, অর্থাৎ প্রথমে আমেরিকা সারা বিশ্বের কাছে প্রাধান্য পাবে, তারপর বাদবাকি দেশ প্রাধান্য পাবে। সেটা অর্থনীতির দিক থেকেই হোক, সেটা তোমার বলতে পারো কিনা সামরিক দিক থেকেই হোক, দুটো দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্ষেত্রেই হোক, যাই হোক না কেন, ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভই হচ্ছে কিনা আমেরিকা ফার্স্ট। আর এই নীতির ওপর বলতে পারো কিনা এই নীতি ভারতের বিভিন্ন ক্ষেত্রে বলতে পারো প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। অলরেডি কিন্তু আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি হওয়ার পরে রেসিপ্রোকাল ট্যারিফ বলতে পারো কিন্তু চালু করেছে। এই রেসিপ্রোকাল ট্যারিফটা কি না, তুমি আমার প্রোডাক্টগুলো তোমার দেশে যে হারে ট্যাক্স চাপিয়ে বিক্রি করছো, আমিও তোমার প্রোডাক্টগুলো আমার দেশে কিন্তু সেই হারেই কিনা ট্যাক্স চাপিয়ে বিক্রি করব। অর্থাৎ তুমি যেমন আমাকে দেখাবে, আমিও তোমাকে ঠিক সেই পদ্ধতি দেখাবো। এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মূল নীতি। স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যদি আমরা দেখি যে দুটো দেশের মধ্যে কৌশলগত স্বার্থ কী, তাহলে দু দেশের অভিন্ন স্বার্থ দ্বারা অনুপ্রাণিত। যেমন ভারতের লক্ষ্য হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় নির্ভরযোগ্য মিত্রদের খোঁজ করছে। তাহলে একদিকে ইন্ডিয়ার টার্গেট কি? ইন্ডিয়ার টার্গেট হচ্ছে কিনা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া। আর অন্যদিকে আমেরিকার টার্গেট কি না চীনের এই যে ক্রমবর্ধমান বৃদ্ধি, সেই বৃদ্ধিকে আটকানোর জন্য এমন বলতে পারো কিছু বন্ধুর খোঁজ করা যারা এই কাজে তাকে সাহায্য করবে, অর্থাৎ চীনকে আটকাতে সাহায্য করবে। এবং তার জন্যই বলতে পারো কিন্তু ইন্ডিয়ার সাথে আমেরিকা সম্পর্ক বলতে পারো ডেভেলপমেন্ট করতে চাইবে। ওকে, তো দুটো দেশের কিন্তু চিন্তাভাবনা দেখো দুরকম। একদিকে ইন্ডিয়ার চিন্তাভাবনা অর্থনৈতিক ক্ষেত্রে ওয়ার্ল্ডের তৃতীয় কান্ট্রিতে পরিণত হব, আর অন্যদিকে ইউএসের চিন্তাভাবনা হচ্ছে চীনকে সাপ্রেস করে কিভাবে অন্য আরেকজনের সঙ্গে বা অন্য কোনো মিত্রর খোঁজ করে তাকে বলতে পারো চীনকে সাপ্রেস করতে তাকে কাজে লাগানো, এই হচ্ছে টার্গেট। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিরাপত্তার উপর তাদের যৌথ মনোযোগ সন্ত্রাসবাদ দমন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় স্থিতিশীলতার মতো ক্ষেত্রকে গভীর সহযোগিতার দিকে পরিচালিত করতে পারে। তাহলে দুটো দেশ কোথাও কোথাও আবার বলতে পারো একই পলিসি হোল্ড করে। যেমন বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে কিন্তু দুটো দেশ অর্থাৎ ইন্ডিয়া এবং ইউএসএ দু দেশই কিন্তু দৌড়চ্ছে, এটা দুটো ক্ষেত্রে কমন আমরা দেখতে পাই। নিরাপত্তার ওপর তাদের যৌথ মনোযোগ, দুটো দেশই কিন্তু নিজের নিজের দেশের নিরাপত্তা সম্পর্কে সচেতন, এবং সন্ত্রাসবাদ দমনে কিন্তু দুটো দেশই কিন্তু এক সুরে কথা বলছে, যা এই দুটো দেশকে কিন্তু মিলিত হতে সাহায্য করছে। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় স্থিতিশীলতার মতো ক্ষেত্রে দুজনের সম্পর্ককে বলতে পারো আরও গভীরভাবে পরিচালিত করতে সাহায্য করছে। এবার যদি আমরা দেখি প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে, একদিকে বিদেশি সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হ্রাস করার উপর ট্রাম্পের জোর ভারতকে আঞ্চলিক নিরাপত্তায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বাধ্য করতে পারে। তাহলে একদিকে বিদেশি সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হ্রাস, মানে ইউএসএ আর বাইরেকার কান্ট্রি যখন মারামারি করছে বা বলতে পারো যুদ্ধ করছে বা ঝামেলায় জড়িয়ে পড়ছে, সেখানে আর নিজেকে যখন ইউএসএ ইনভলভ করতে চাইছে না, ঠিক সে মতো অবস্থায় আঞ্চলিক নিরাপত্তায় ইন্ডিয়া বলতে পারো কি না আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
একদিকে যখন ইউএসএ সরে আসছে, তো সেই জায়গাটায় ভরাট করার জন্য কিন্তু বলতে পারো ভারত উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু নিতে পারে। এর ফলে প্রতিরক্ষা সহযোগিতা এবং অস্ত্র চুক্তি বৃদ্ধি পেতে পারে, যা ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে। এর ফলে যেটা হতে পারে কি না, প্রতিরক্ষা সহযোগিতা এবং অস্ত্র চুক্তি বৃদ্ধি পেতে পারে, যেটা কিনা ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে। প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি হতে পারে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য আরও সামরিক সরঞ্জাম উন্মুক্ত করতে পারে। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে লাভ কী হবে না, প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে পারে। প্রতিরক্ষা দেবে হচ্ছে ইউএসএ, প্রযুক্তি দেবে হচ্ছে ইন্ডিয়া। হলো, ইন্ডিয়া আমরা জানি বলতে পারো মানে সায়েন্টিস্ট থেকে শুরু করে এক্সপ্লোরার থেকে শুরু করে এদের একটা হাব বলে পরিচিত, রাইট? তো সেই প্রযুক্তিগতভাবে বলতে পারো ইন্ডিয়া আমেরিকাকে সাহায্য করতে পারে, আবার একই রকম সামরিকভাবে নতুন নতুন অস্ত্র দিয়ে কি না ইন্ডিয়াকে বলতে পারো সাহায্য করতে পারে কে না, আমেরিকা। এটাই হচ্ছে কি না আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দুটো দেশের চিন্তাভাবনা। অর্থনৈতিক স্বার্থ যদি আমরা দেখি, দুটো দেশের অর্থনৈতিক স্বার্থ, ভারত ও আমেরিকা উভয়ই ব্যবসা বান্ধব অবস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দেয়। তাহলে ইন্ডিয়া এবং ইউএসএ দুজনেই বলতে পারো কি না ব্যবসা বান্ধব অবস্থান, অর্থাৎ বিজনেস করতে চায়। দুটো দেশের মনোভাবই হচ্ছে কি না বিজনেস করা, যা বিশ্ব অর্থনৈতিক মঞ্চে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। তার ফলে কি হতে পারে, বিশ্বের অর্থনৈতিক মঞ্চে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। এমনিতেই ইন্ডিয়া ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইকোনমি হওয়ার লক্ষ্যে বলতে পারো দৌড়চ্ছে। ইন্ডিয়ার জিডিপি বলতে পারো উল্লেখযোগ্যভাবে বলতে পারো বৃদ্ধি পাচ্ছে। ইন্ডিয়াতে বিভিন্ন বৈদেশিক কোম্পানিগুলো এসে ব্যবসা বাণিজ্য করার জন্য বলতে পারো মুখিয়ে আছে। তো এই রকম অবস্থায় একদিকে যখন সারা বিশ্ব চীনের ওপর থেকে আস্থা হারাচ্ছে, অন্যদিকে ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে সেই আস্থাটা অর্জন করছে। ফলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু ইন্ডিয়াও আস্তে আস্তে সমৃদ্ধ হচ্ছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি যদিও প্রায়শই বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখা হয়, মোদির মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে দুটো দেশের নীতি, এক হচ্ছে ট্রাম্পের মেক আমেরিকা ফার্স্ট এগেন এই যে পলিসিটা আছে, আর আমাদের ইন্ডিয়ার আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া যে উদ্যোগ, দুটোর কিন্তু বলতে পারো উদ্দেশ্য সেম। ওদিকে আমেরিকার এই তোমার আমেরিকান ফার্স্ট নীতি যেটা ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, এটার পিছনে কারণ হচ্ছে যে সারা পৃথিবীতে আমেরিকাই বলতে পারো সব দিক থেকে শক্তিশালী, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়ার প্রচেষ্টার দিকে দৌড়চ্ছে। আবার ঠিক একই দিকে ইন্ডিয়া যদি বলো, ভারতের মধ্যে এই মেক ইন ইন্ডিয়া কনসেপ্টটা চালু করে ইন্ডিয়াও এই মেক ইন ইন্ডিয়ার আন্ডারে বলতে পারো কি না স্বাবলম্বী হওয়ার দিকে বলতে পারো দৌড়চ্ছে। তাহলে দুটো দেশেরই কিন্তু যে যার জায়গায় বলতে পারো একই দিকে সামঞ্জস্যপূর্ণভাবে দৌড়চ্ছে, যা সম্ভাব্যভাবে আরও গভীর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলবে। এবং এই দুটো কারণেই বলতে পারো দুটো দেশের মধ্যে অর্থনৈতিক যে সম্পর্ক আরও ডেভেলপ করবে। ট্রাম্প প্রশাসন একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা পুনরুজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে, যা তার প্রথম মেয়াদে তীব্র আলোচনার মুখোমুখি হয়েছিল। তাহলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি করতে পারে না, একটা মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা পুনরুজ্জীবিত করবে, যেটা প্রথমবারে অর্থাৎ 45তম রাষ্ট্রপতি হওয়ার সময় যেটা কিনা বলতে পারো তীব্রভাবে সমালোচিত হয়েছিল। মার্কিন কোম্পানিগুলি দ্বারা পরিচালিত ভারতের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের বৃদ্ধি এমন একটি ক্ষেত্র যেখানে সহযোগিতা বিকশিত হতে পারে। ট্রাম্প 2.0 অধীনে ভারত বাণিজ্য সংঘাতের মুখোমুখি হতে পারে, তবে উৎপাদন সংযুক্ত প্রণোদনা মানে হচ্ছে আমাদের ইনসেন্টিভ স্কিম যেগুলো আছে, প্রকল্প এবং সেমিকন্ডাক্টর প্রোগ্রামের মতো রপ্তানি বান্ধব নীতিগুলির সাথে আজ এটি ভালোভাবে প্রস্তুত। তাহলে কি বলেছে, মার্কিন কোম্পানিগুলো কি করতে পারে না, মার্কিন কোম্পানিগুলো দ্বারা পরিচালিত ভারতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের বৃদ্ধি হতে পারে এবং তার সঙ্গে এমন একটি ক্ষেত্র যেখানে বলতে পারো সহযোগিতায় বিকশিত হতে পারে। তাহলে ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ইউএস বা ফরেন ক্যাপাবিলিটি সেন্টার এর বৃদ্ধির ফলে কি হতে পারে না, অর্থনৈতিকভাবে ইন্ডিয়া কিন্তু বলিষ্ঠ হতে পারে।
শুধু তাই নয়, ট্রাম্প 2.0 অধীনে ভারত বাণিজ্য সংঘাতের মুখোমুখি হতে পারে। অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি যেটা অলরেডি হয়েছে। তার কারণ বলতে পারো রেসিপ্রোকাল ট্যারিফ চাপানো হয়েছে। তার কারণ কি না, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করার ক্ষেত্রে আমেরিকার কিছু বাধা নিষেধ আরোপ করা হয়েছে এবং সেগুলো বলতে পারো কি না ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে এর প্রভাব কিন্তু আমরা দেখতে পারি। ব্যবসায়িক নীতি যদি আমরা দেখি বা বাণিজ্য নীতি আমরা যদি দেখি, ট্রাম্পের সুরক্ষাবাদী অবস্থান, যার মধ্যে আমদানির ওপর উচ্চ শুল্ক অন্তর্ভুক্ত। তাহলে ট্রাম্প কি করছে না, সুরক্ষাবাদী অবস্থান নিচ্ছে, যার মধ্যে আমদানির ওপর উচ্চ শুল্ক অন্তর্ভুক্ত ভারতীয় রপ্তানিকারীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তার প্রথম মেয়াদে ট্রাম্প ভারতের মতো দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে সোচ্চার ছিলেন। তাহলে একটু আগেই বললাম রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা কিনা তার প্রথম মেয়াদেই তিনি এটা চালু করতে চেয়েছিলেন, ওকে, কিন্তু প্রথমবারে চালু করতে পারেননি, কিন্তু দ্বিতীয়বারে তিনি কিন্তু এটা চালু করছেন। অর্থাৎ উচ্চ হারে ট্যাক্স চাপানো। তুমি যেভাবে আমার প্রোডাক্টটা তোমার দেশে বিক্রি করবে, যে ট্যাক্স তুমি চাপাবে, আমিও তোমার প্রোডাক্টটা আমার দেশে ঠিক সেই রকমভাবেই কিন্তু ট্যাক্স চাপাবো। ট্রাম্পের অপ্রত্যাশিত নীতিগত পরিবর্তন অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, বাণিজ্য চুক্তিতে পরিবর্তন বা ইরানের মতো দেশগুলির উপর নিষেধাজ্ঞা ভারতের জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে এবং খরচ বাড়িয়ে দিতে পারে। তাহলে অলরেডি আমরা এটাও দেখেছি যে এটা ঘটছে। ট্রাম্পের কিনা বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত নীতি পরিবর্তন অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। পৃথিবীতে যে এখন একটা স্টেবল ইকোনমিক্যাল বলতে পারো গ্লোবাল চেন আমরা দেখতে পেয়েছিলাম, সেই চেনটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে এই ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ধরনের অর্থনৈতিক নীতি ইমপ্লিমেন্টের জন্য। উপরন্তু বাণিজ্য চুক্তি পরিবর্তন বা ইরানের মতো দেশগুলোর কাছ থেকে তেল কেনা যাবে না, এই যে ধরো নিষেধাজ্ঞা জারি, এতে ভারতের মতো দেশের কিন্তু খরচ বাড়বে। তার সঙ্গে সঙ্গে কি না ভারতের যে ইকোনমি, সেই ইকোনমি কিন্তু একটা ধাক্কা খাবে। ভারতের জন্য এটি বাণিজ্য সম্পর্ককে জটিল করে তুলতে পারে। ডেফিনেটলি বিদেশি দেশগুলোর সাথে বলতে পারো ভারতের সম্পর্ক এক্ষেত্রে বিশেষ করে বিজনেস ক্ষেত্রে জটিল হতে পারে, বিশেষ করে আইটি, ওষুধ এবং টেক্সটাইলের মতো খাতে যা মার্কিন বাজারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। আবার যদি ইউএসের কথাবার্তা না শুনে যদি ইন্ডিয়া কাজ করে, তাহলে ইউএসএতে আমরা সর্বাধিক পরিমাণে আইটি, ওষুধ বা টেক্সটাইল খাতে আমরা প্রোডাকশান দিয়ে থাকি বা পাঠাতে থাকি। তো সেই জায়গাটায় বলতে পারো কিন্তু যদি ইউএসের কথা না শোনে ইন্ডিয়া, তাহলে হয়তো ইন্ডিয়ার এই সমস্ত জায়গায় কিন্তু আঘাত খাবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে কিন্তু আঘাত খাবে। তার প্রশাসন বেশ কয়েকটি ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে এবং তার দ্বিতীয় মেয়াদে অনুরূপ পদক্ষেপ আশা করা যেতে পারে। তাহলে ট্রাম্প প্রশাসন অলরেডি ভারতের বলতে পারো কিছু পণ্যের ওপরে কিনা ট্যাক্স আরোপ করেছে এবং বলতে পারো তার এই দ্বিতীয় মেয়াদে একই রকম বলতে পারো কিনা পদক্ষেপও আশা করা যেতে পারে। এবার ইমিগ্রেশন প্রবলেম বা অভিবাসন সমস্যা যদি আমরা দেখি, কিছুদিন আগে আমরা পেপারে পড়ছিলাম ইউএসএতে ইল্লিগালি যে সমস্ত ভারতীয়রা রয়েছে তাদেরকে কিনা প্লেনে করে পাঠাচ্ছে বা ভারতে পাঠিয়ে দিচ্ছে, আমরা এটা দেখেছিলাম। তো এটা একটা সমস্যা। কি বলছে, কঠোর অভিবাসন আইন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীদের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে প্রযুক্তি খাতে। আমরা জানি প্রযুক্তি রেসপেক্টে অনেক লোকজন আছে, ইন্ডিয়ান পিপল যারা ইউএসএতে কাজকর্ম করছে, তাই না, ওয়ার্কিং ভিসা নিয়ে কাজকর্ম করছে, বা অনেকের ক্ষেত্রে হয়তো তোমার গ্রিন কার্ডও রয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কিন্তু এই সমস্ত জিনিস আর মানতে চাইছে না। নতুন করে বলতে পারো কি না তিনি আমেরিকাকে সমৃদ্ধ করার জন্য তিনি নতুন নতুন পদক্ষেপ আনছেন, যার মধ্যে গোল্ড ভিসা বলে একটা নতুন পদক্ষেপ আনা হচ্ছে, যে ভিসাটার মাধ্যমে কি না ভারতীয় হিসেবে বা তুমি যদি মনে করো আমেরিকায় থাকতে চাও বা আমেরিকায় কাজকর্ম করতে চাও, তাহলে তোমাকে নিয়ার অ্যাবাউট ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 45 লক্ষ টাকার কাছাকাছি তোমাকে খরচ করতে হবে ওই পার্টিকুলার কার্ডটা নেওয়ার জন্য। এবং শুধু তাই নয়, তুমি ওই কার্ডটা নিলেই যে আমেরিকার নাগরিক হয়ে যাবে এরম ব্যাপার নয়। হ্যাঁ, তুমি বলতে পারো আমেরিকার নাগরিক হওয়ার প্রথম পদক্ষেপটা অতিক্রম করলে, ওকে, কিন্তু তার মানেই কনফার্মেশন কিন্তু দেওয়া হচ্ছে না। এরপর ওই টাকাটা নিয়ে ইউএসের উদ্দেশ্য কি না, ওই টাকাটা নিয়ে আমেরিকার জনসাধারণের কি না কল্যাণ পারপাস সেটা খরচ করা হবে শুধু। তাহলে এই যদি পলিসি হয়, তাহলে এরকম তো হতেই পারে যে
ধরো 5 বছর 6 বছর বা 7 বছর 8 বছর ধরে যারা আমেরিকাতে কাজকর্ম করছে, শুধু ভারতীয় নয়, অনেক দেশ থেকেই লোকজন গিয়ে কাজ করছে, ভারতের আইটির লোকজনরা গিয়ে কাজ করছে, তো তাদের উপর একটা বিশাল পরিমাণে এফেক্ট পড়ে যাবে, তাই না? হতেই পারে তারা এই টাকাটা না দিতে পারায় তাদেরকে হয়তো ডিপোর্ট করে দিল ইন্ডিয়াতে। তাহলে এই একটা প্রবলেম কিন্তু ফেস হতে পারে। ট্রাম্প 2.0 সাথে আরও বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে, যা দক্ষ ভারতীয় পেশাদারদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাহকে প্রভাবিত করতে পারে। আমি একটু আগেই বললাম যে এই যে নীতি ট্রাম্প 2.0 যে নতুন নীতি বা এই যে নতুন আরও বিধিনিষেধ আরোপ করার সম্ভাবনা রয়েছে, এর ফলে কি হতে পারে না, সেখানে বসবাসকারী ভারতীয়রা, বিশেষ করে যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত, তাদেরকে বিশেষভাবে এই নতুন নতুন নীতি মানে কি করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। হতেই পারে তারা আমেরিকা ছেড়ে হয়তো অন্য কোনো কান্ট্রিতে চলে গেল বা হয়তো ভারতে আবার ফিরে এলো। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনি অভিবাসনের জন্য ইতিমধ্যে কঠিন প্রক্রিয়া, বিশেষ করে H-1B ভিসা প্রোগ্রামের মাধ্যমে সম্ভবত তার প্রশাসনের অধীনে আরও বিধিনিষেধমূলক হয়ে উঠবে, যেটা একটু আগে আমাদের আলোচনা করলাম। গ্লোবাল ইমপ্লিকেশন বা বিশ্বব্যাপী প্রভাব যদি আমরা দেখি, বাণিজ্য যুদ্ধ ও বৈষয়িক অর্থনীতির ক্ষেত্রে ট্রাম্পের আক্রমণাত্মক বাণিজ্য নীতির প্রত্যাবর্তন চীন এবং ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান অর্থনীতির সাথে বাণিজ্য উত্তেজনা পুনরুজ্জীবিত করতে পারে। এটি বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলাকে ব্যাহত করতে পারে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। ভারতের মতো উদীয়মান অর্থনীতির জন্য এই উত্তেজনা মোকাবিলা করার প্রবৃদ্ধি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মানে ইন্ডিয়াকে ব্যালেন্স ওয়েতে কিন্তু চলতে হবে। আমরা দেখতে পেলাম ট্রাম্প 2.0 যে আক্রমণাত্মক বাণিজ্য নীতির প্রত্যাবর্তন করেছে, বিশেষ করে চায়না এবং বলতে পারো ইউরোপিয়ান ইউনিয়নের মতো প্রধান অর্থনীতি যেগুলো রয়েছে সাথে বাণিজ্য উত্তেজনাকে আবার নতুন করে চাগার দিয়েছে। তাহলে চীনের ওপর বলতে পারো বিপুল পরিমাণে শুল্ক চাপানো, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন কান্ট্রির উপরে বিশেষ করে শুল্ক চাপানো, এগুলো কি না এতদিন পর্যন্ত যে ইকোনমিক স্টেবিলিটিটা যেটা ছিল সারা বিশ্বে, সেই ইকোনমিক স্টেবিলিটিটাকে নড়িয়ে দিয়েছে। ওকে, এটি বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলাকে ব্যাহত করতে পারে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। তাহলে এই প্রভাবটা ইন্ডিয়ার উপরেও আসবে। তাই ইন্ডিয়াকে কি করতে হবে না, ব্যালেন্স ওয়েতে চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য যেমন করতে হবে, একই রকমভাবে আমেরিকার সঙ্গেও ব্যবসা বাণিজ্য করতে হবে। তো এই ব্যালেন্স ওয়েতে কিন্তু ইন্ডিয়াকে বলতে পারো চলতে হবে, নাহলে এর এফেক্টটা ইন্ডিয়ান অর্থনীতির উপরে বিশেষ করে পড়বে। নেক্সট যদি আমরা দেখি কিনা ভূ রাজনৈতিক গতিশীলতা কি বলেছে, অনির্দেশ্যতা ও লেনদেনমূলক পদ্ধতি দ্বারা চিহ্নিত ট্রাম্পের পররাষ্ট্রনীতি ভূ রাজনৈতিক জোটগুলিকে পরিবর্তন করতে পারে। ভারতের জন্য এর অর্থ হলো চীন এবং রাশিয়ার মতো অন্যান্য বিশ্ব শক্তির সাথে সম্পর্ক পরিচালনা করার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার কৌশলগত অংশীদারিত্বের ভারসাম্য বজায় রাখা। তাহলে একই রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে কোথায় না, ভূ রাজনৈতিক গতিশীলতা হতে পারে। ধরো ব্রিক্স, তাই না, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, 5টা দেশ নিয়ে গঠিত এই যে ব্রিক্স। তো সেখানে আমরা দেখতে পেলাম সম্মেলন হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল কিনা ব্রিক্স কান্ট্রিগুলো যদি মনে করে তারা নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য আলাদা করে কারেন্সি লঞ্চ করবে, তাহলে আমেরিকা সেই সমস্ত দেশের উপরে কিন্তু 200% ট্যাক্স চাপাবে। ওকে, তাহলে এই যে তোমার প্রেশারটা ক্রিয়েট করা, তাহলে এই সমস্ত প্রেশারগুলোকে কিন্তু ইন্ডিয়াকে অ্যাবজর্ব করতে হবে। চীনের সাথেও ব্যবসা করতে হবে, রাশিয়ার সঙ্গেও সম্পর্ক ভালো রাখতে হবে, আবার ইউএসের সঙ্গেও যাতে সম্পর্কের অবনতি না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। তবেই কিন্তু এই ভূ রাজনৈতিক যে গতিশীলতা আছে বা এই ভূ রাজনৈতিক যে জোটগুলো আছে সেই জোটগুলো সহজে কাজ করতে পারবে। আর যদি আমেরিকার প্রেসারে চলে আসে বা কোথাও যদি মনে করো ব্যালেন্স না হয়, তাহলে কিন্তু সেই পার্টিকুলার দেশটা কিন্তু প্রবলেমের মধ্যে পড়বে। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং স্থায়িত্ব, এটাও বলতে পারো আমেরিকা যে নীতি নিয়েছে সেই নীতিটা যদি পৃথিবীর বাদবাকি দেশরা ফলো করে, তাহলে অবশ্যই কিন্তু পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটা ড্রাস্টিক সিদ্ধান্ত হয়ে যাবে। তার কারণ আমরা যদি দেখি জলবায়ু পরিবর্তনের প্রতি ট্রাম্পের সন্দেহ ও জীবাশ্ম জ্বালানির প্রতি তার সমর্থন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী প্রচেষ্টাকে ধীর করে দিতে পারে। তাহলে এই জলবায়ু পরিবর্তনের পিছনে যে মেন কারণ জীবাশ্ম জ্বালানি, সারা বিশ্ব যখন জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে তখন ট্রাম্প এর পক্ষে। ওকে, সারা বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের প্রতি বলতে পারো কিনা উদ্বিগ্ন,
ট্রাম্পের এ বিষয়ে সন্দেহ আছে এবং অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিনা এখান থেকে নিজেকে কুইট করে নিয়েছে। দেখা দেখি কিনা আর্জেন্টিনাও বলতে পারো কুইট করেছে, তাই না? পৃথিবীর আরও দু একটা দেশও বলতে পারো কুইট করেছে। তো এই কুইট করার পিছনের কারণটা কি? সবাই কিন্তু আমেরিকার দিকেই কিন্তু আঙুলটা তুলছে যে আমেরিকা যদি নিজের দেশকে ইকোনমিক্যালি ডেভেলপ করার জন্য এই জীবাশ্ম জ্বালানিকে যদি ত্বরান্বিত করতে পারে বা জলবায়ু পরিবর্তনের উপর যদি খেয়াল না রাখে, তাহলে আমরা এই ছোট ছোট দেশগুলো কেন এগুলো মানব? তার ফলে কি হচ্ছে না, তার ফলে বলতে পারো এই জলবায়ু পরিবর্তনের মোকাবিলার যে প্রচেষ্টা, বিশ্বব্যাপী যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অনেকটা স্লো হয়ে যেতে পারে। ভারতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয় যা জলবায়ু প্রভাবের জন্য ঝুঁকিপূর্ণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়া বিভিন্ন ধরনের যে সমস্ত অপরচুনিটিগুলো ইন্ডিয়া গ্র্যাব করতে পারে বা তার মধ্যে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে, কি কি আছে না, প্রতিকূলতা থাকা সত্ত্বেও ভারতের জন্য সম্ভাব্য সুযোগ রয়েছে। ট্রাম্প চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে, তাই চীন থেকে দূরে তাদের সরবরাহ শৃঙ্খলাকে বৈচিত্র্যময় করতে চাওয়া আমেরিকান সংস্থাগুলিকে আকৃষ্ট করার জন্য ভারতের জন্য নতুন বাণিজ্য সুযোগ হতে পারে। তাহলে ট্রাম্পের কি না চীনের প্রতি মোহ কমে গেছে। ওকে, তাই সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আমেরিকান যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলোকে ইন্ডিয়ার দিকে প্রয়োজনে ইন্ডিয়া আকৃষ্ট করতে পারে। কিসের মাধ্যমে না, বলতে পারো তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে। ক্রমবর্ধমান অর্থনীতি ও কৌশলগত গুরুত্বের সাথে ভারতের প্রতিরক্ষা, জ্বালানি এবং প্রযুক্তির মতো ক্ষেত্রে অনুকূল শর্ত নিয়ে আলোচনা করার জন্য এটিকে কাজে লাগাতে পারে। তাহলে ভারত কি করতে পারে? ভারত তার অর্থনীতি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বা কৌশলগত গুরুত্বের সাথে ভারতের যে প্রতিরক্ষা, ভারতের যে জ্বালানি এবং প্রযুক্তির মতো ক্ষেত্রে অনুকূল শর্ত দিয়ে কি না এই চ্যালেঞ্জটাকে কিন্তু ইন্ডিয়া কাজে লাগাতে পারে। মানে বিদেশি কোম্পানিগুলোকে ইন্ডিয়া কিন্তু ভারতের দিকে টেনে আনতে পারে, যেগুলো আমেরিকান মানে ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলতে পারো চীনের বিপক্ষে বা চীনের প্রতি তার আসক্তি কেটে গেছে, তাই এখন সেই জায়গাটাকে এশিয়ার রেসপেক্টে কাজে লাগাতে পারে হচ্ছে ইন্ডিয়া। সন্ত্রাসবাদ দমন এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় স্থিতিশীলতার উপর কৌশলগত সমন্বয় সহযোগিতার জন্য উল্লেখযোগ্য সুযোগ প্রদান করে। তাহলে ইন্ডিয়া এক্ষেত্রে আরেকটু ইউএসএকে বলতে পারো কাজে লাগাতে পারে, যেহেতু দুজনেই ফোকাস হচ্ছে সন্ত্রাসবাদের এগেনস্টে। তাই ইন্ডিয়া এই সন্ত্রাসবাদকে দমন করা বা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার উপর বলতে পারো কি না কৌশলগত সমন্বয় সহযোগিতার জন্য ইউএসএর কি না হেল্প নিতেই পারে বা এক্ষেত্রে আমেরিকা ভারতকে কিন্তু সাহায্য করতেই পারে। উপসংহারে আমরা বলতে পারি ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ভারতের জন্য মিশ্র পরিস্থিতি সৃষ্টি করেছে। একদিকে সুরক্ষাবাদ ও ব্যবসা বান্ধব নীতি মিশ্রণের মাধ্যমে ট্রাম্পোনিক্স ভারত এবং বিশ্বের জন্য একটা জটিল দৃশ্যপট উপস্থাপন করেছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প একদিকে বলতে পারো কিনা ব্যবসা বান্ধব, তাই না, বা সুরক্ষাবাদ যে নীতি ডোনাল্ড ট্রাম্পের, এই দুটোর মিশ্রণে ট্রাম্পোনিক্স যেটা গড়ে উঠেছে, যেটা ভারত ও বিশ্বের জন্য একটা জটিল দৃশ্যপট উপস্থাপন করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ থাকলেও বাণিজ্য উত্তেজনা, জ্বালানি নীতি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলিকে উপেক্ষা করা যায় না। আমরা জানি ভারতের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করার সুযোগ আছে, তাই না, বিনিয়োগের সুযোগ আছে, কিন্তু তা সত্ত্বেও কি না বাণিজ্য উত্তেজনা, জ্বালানি নীতি বা জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জগুলো সেগুলোকে তার উপেক্ষা করা যায় না, সেগুলোকে নিয়েই তো চলতে হবে। ভারত যখন এই নতুন পর্যায়ে পা রাখছে তখন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সুবিধাগুলি কাজে লাগানো এবং ঝুঁকি হ্রাস করার জন্য কৌশলগত কূটনীতি এবং অভিযোজিত অর্থনৈতিক নীতিগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ ভারত যখন এই নতুন পর্যায়ে পা রাখছে তখন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলোকে কাজে লাগানো, ঝুঁকি কমানো এবং কৌশলগত কূটনীতি বা অর্থনীতিগুলোকে কিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। তাহলে ইন্ডিয়াকে কিনা স্টেপ বুঝে বুঝে ফেলতে হবে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের ক্ষমতায় আসা পর আমেরিকা যেভাবে বলতে পারো বিভিন্ন দিকে ঝাঁপাচ্ছে, তো সেই জায়গাগুলোকে ইন্ডিয়াকে কিন্তু বলতে পারো খুব গুরুত্বপূর্ণভাবে ভেবে চিন্তে পা ফেলতে হবে, না হলেই কি না ইকোনমিক্যালি ড্যামারেজ পড়তে পারে হচ্ছে ইন্ডিয়া বা বলতে পারো অন্যান্য দিকেও পিছিয়ে পড়তে পারে হচ্ছে ইন্ডিয়া।
যদিও কৌশলগত লাভের সুযোগ রয়েছে বিশেষ করে প্রতিরক্ষা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, তথাপি অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে উপেক্ষা করা যায় না। তাহলে ইন্ডিয়া ইউএসএ রিলেশন এখানে অবশ্যই ডেভেলপমেন্ট করার জায়গা আছে, অর্থনৈতিকভাবে বলতে পারো লাভবান হওয়ার জায়গা আছে, কৌশলগত লাভের সুযোগ রয়েছে। তা সত্ত্বেও যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে সেটা বিভিন্ন ধরনের হতে পারে, সেই চ্যালেঞ্জগুলোকে উপেক্ষা করা যাবে না। একা আমেরিকার পররাষ্ট্রনীতিকে মানতে গিয়ে বিশ্বের বাদবাকি দেশগুলোর সঙ্গে সহযোগিতা নষ্ট করলে হবে না। ভারত আজ পর্যন্ত যে সমস্ত দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো রেখে চলেছে, আমেরিকার এই দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যতই ডোনাল্ড ট্রাম্প প্রেশার ক্রিয়েট করুক না কেন, ইন্টারন্যাশনালি ইন্ডিয়া সেই সমস্ত সম্পর্ক আশা করা যায় নষ্ট করবে না বা নষ্ট করতে চাইবে না, তাই না? আজকে আমেরিকা যতই ইন্ডিয়াকে বলুক যে ইরানের ওপর বা ইরান থেকে তেল আমদানি করা যাবে না, কিন্তু ইরান যদি ভারতের এতদিনকার বন্ধু বা সাথী হয়ে থাকে, তাহলে ভারত কখনোই ইরানকে দূরে সরিয়ে আমেরিকার সব শর্ত নিশ্চয়ই মানবে না, তাই তো নাকি? তবেই তো ইন্ডিয়া নিরপেক্ষতা বজায় রাখতে পাবে, তবেই তো ইন্ডিয়া সারা বিশ্বের কাছে যে নিউট্রাল বলতে পারো নিউট্রাল যে ভাবমূর্তি গড়ে তুলেছে সেটাকে ধরে রাখতে পারবে। তো ব্যবসা দুটো দেশেরই উদ্দেশ্য, বাণিজ্য দুটো দেশেরই উদ্দেশ্য, সন্ত্রাসবাদের এগেনস্টে দুটো দেশই বলতে পারো একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা আশা করব এই পার্টিকুলার তিনটে সেক্টরের উপরে ইন্ডিয়া আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্ক আগামী দিনে আরও অনেক দূর পর্যন্ত যাবে। এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত নীতি বা যে সমস্ত বৈদেশিক নীতি, সেই বৈদেশিক নীতিগুলো ইন্ডিয়া কতদিন বলতে পারো তালে তাল দিয়ে চলতে পারছে বা কতদিন বলতে পারো ব্যালেন্স করে চলতে পারছে। আগামী দিন সেই দিনগুলোই বলতে পারো কিনা আমরা দেখার জন্য ওয়েট করে থাকবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো এইটা টোটাল 15 নম্বরের একটা কোশ্চেন, যে ইন্ডিয়া ইউএসএ রিলেশন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই যে পয়েন্টগুলো আমি লিখলাম বা আলোচনা করলাম, এগুলো নিজেরা প্রথমত 2বার 4বার 6বার পড়বে, এরপর নিজের মতো করে কিন্তু লেখার চেষ্টা করবে। হুবহু মুখস্থ করে তুমি নামাতে পারো যদি তোমার প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে ইনফরমেশান মনে থাকে। আর ইনফরমেশনের রেসপেক্টে বলবো যেন ডেটা কোনো মতে ভুল না হয়। ডেটা ভুল হওয়া মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ডেসক্রিপটিভ লেখাও যা আর না লেখাও তাই। ওকে, তাহলে এই রকমই আরেকটা টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থেকো, দেখতে থাকো WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।